ফোন নাম্বারটা লিখে রাখবো যদি ভুলে যাই, পূর্ব সতর্কতা হিসেবে, যে যদি ভুলে যাই সেজন্য লিখে রাখবো। এখন তুমি যদি বলো ফোন নাম্বারটা লিখে রাখবো যদি ভুলে যাই, ভুলে যাওয়ার পরে কি তুমি নাম্বার লিখতে পারবে? পারবে না। আরেকবার বাংলা হচ্ছে যদি না। আনলেসের মধ্যে যেহেতু একটা না কথা আছে, না যেহেতু আছে, তাহলে মনে রাখবে আনলেস নিজেই নেগেটিভ, অর্থাৎ আনলেস যুক্ত পরের অংশে আর কখনো নেগেটিভ নো বা নট লেখা যাবে না, এবং আনলেসের পরে ফিউচার টেন্স লেখা যাবে না, প্রেজেন্ট সিম্পল টেন্স বা ইনডেফিনিট টেন্সই ব্যবহার করতে হবে। দেখো এখানে কি বলা আছে, ইউ উইল নট গেট চান্স এট ডিউ। আগের অংশে নেগেটিভ থাকতেই পারে, ফিউচার টেন্স থাকতেই পারে, আছেই কিন্তু। দেখো ইউ উইল নট গেট চান্স এট ডিউ, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না আনলেস ইউ হ্যাড স্টাডিড কিন্তু হবে না, বলতে হবে আনলেস ইউ স্টাডি রেগুলারলি। তুমি যদি রেগুলারলি পড়াশোনা না করো, এই যে যদি না, যদি পড়াশোনা না করো, শর্তের মতোই বোঝাচ্ছে, কিন্তু এখানে না কথাটা আছে যে যদি পড়াশোনা না করো। দেখো আনলেস যুক্ত পরের অংশে কিন্তু নেগেটিভ হয় নাই এবং প্রেজেন্ট ইনডিফিনিট হবে, ফিউচার টেন্সও হবে না, তাহলে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড স্টাডিড, এখানে হবে না। আবার আমি আরেকটা বলছি এখানে, আই ক্যান্ট অ্যাডমায়ার ইউ, আমি তোমাকে অ্যাডমায়ার করতে পারছি না বা পারবো না আনলেস ইউ ফিনিশ ইউর হোমওয়ার্ক, যে তুমি যদি তোমার হোমওয়ার্ক শেষ না করো। এখানে আনলেসের পরে নেগেটিভ হবে না এবং প্রেজেন্ট ইনডিফিনিট হলে অবশ্যই কী হবে, ওখানে আমাদের ফিনিশ হবে। বোঝা গেল বিষয়টা? তাহলে শর্টকাট একটা বিষয় যে আনলেস মানে যদি না, এখানে নেগেটিভ একটা অর্থ দেয় যেহেতু, তাহলে এটা নিজেই নেগেটিভ। এরপরে আমাদের আর নেগেটিভ কিছু হবে না, অবশ্যই ধরো যে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এরপরে ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না, নেগেটিভ হবে না, প্রেজেন্ট সিম্পল হবে এবং এটা নিজেই নেগেটিভ হবে না, মনে রাখাটা খুবই ইজি। এখন ইন কেসের ব্যাপারটা থেকে 2-3 বার প্রশ্ন এসেছে, মনে রাখবে সবাই যে ইফ মানে এটার বাংলা হচ্ছে যদি, ইন কেসের বাংলা হচ্ছে যদি, কিন্তু মাথায় রাখতে হবে ইন কেস বলতে ইন কেস দিয়ে জোরালো শর্ত বোঝায় না, ইফ দিয়ে হচ্ছে জোরালো শর্ত বোঝায়, ইন কেস দিয়ে জোরালো শর্ত বোঝায় না, তাহলে কি বোঝায়, পূর্ব সতর্কতা বোঝায়। মনোযোগ সহকারে আগে শুনো। ধরো তুমি যদি বলো যে যদি, আমি তোমাকে বলছি ধরো যে অ্যাজ এ টিচার যে যদি তুমি পড়াশোনা করো তাহলে চান্স পাবে, অর্থাৎ পড়াশোনা করার পরেই তুমি চান্স পেতে পারবে, এরকম একটা শর্ত, এটা জোরালো শর্ত। যদি তোমার বাবা তোমাকে পারমিট করে বা অনুমতি দেয় তুমি বাসা থেকে বা একটা জায়গায় যেতে পারবে বা ধরো ঘুরতে যেতে পারবে, তাহলে বাসা থেকে অনুমতি তোমার বাবা যদি না দেয় তাহলে কিন্তু যেতে পারবে না। এখন এটাই হচ্ছে জোরালো শর্ত, যে আগের অংশটার উপরে পরের অংশটা ডিপেন্ড করতে হয় বা পরের অংশটা আগের অংশটার উপরে ডিপেন্ড করে, এরকম একটা জোরালো একটা বিষয় আছে যে যদি ধরো যে এরকম তুমি বলো তাহলে আমি যাব, তুমি না বললে কিন্তু আমি যেতে পারবো না, এরকম ব্যাপারটা বোঝাচ্ছে। আর ইন কেস মানে এরকম যদি বোঝায় যে এরকম একবার এসেছে যে ছাতাটা নিয়ে যাও যদি বৃষ্টি আসে, সো এখানে কিন্তু জোরালো শর্ত বোঝাচ্ছে না। এখন যদি বলো, আমি যদি বলি যে ছাতাটা নিয়ে যাও যদি বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে কি ছাতা নিয়ে যেতে পারবা না কিন্তু, তাহলে এখানে জোরালো শর্ত বোঝাচ্ছে না। এখানে যা আছে সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, সরি প্রথম দুইটাই এসেছে, পরেরটা আমি নিজে এখানে দেওয়া আর কি। আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, এখানে তাহলে ইফ হবে না, ইন কেস হবে। তারপরে গিভ হার এ টেলিফোন নাম্বার টু রিং ইন কেস শি গেটস লস্ট। আই উইল গো টু ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব ইফ ইন কেস মাই ব্রাদার ওয়ান্টস, এখানে কিন্তু জোরালো শর্ত বোঝাচ্ছে না, সরি এখানে কিন্তু ইন কেসের অর্থ বোঝাচ্ছে না, এখানে জোরালো শর্ত বোঝাচ্ছে, এখানে পূর্ব সতর্কতা বোঝাচ্ছে না। 3 নাম্বারটা ইফ হবে। এখানে বলতেছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব যদি আমার ভাইয়া বা আমার ভাই হচ্ছে কি করে, ওয়ান্টস চায়, অর্থাৎ আমার ভাই চাইলেই আমি যেতে পারবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখানে কিন্তু নর্মালি ইফ বসবে, আর উপরের দুইটা ডাবির প্রশ্ন, দুইটাতেই ইন কেস কারেক্ট অ্যান্সার হবে। প্রথমে এই যে আমাদের ইন কেস ইফ এগুলো রিলেটেড আছে, দেখো প্রথমে বলছে এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, খুব মনোযোগ সহকারে দেখতে হবে। বলছে আই উইল রাইট ডাউন দ্য ফোন নাম্বার, আমি নাম্বারটা লিখবো, তাহলে কি হবে তারপরে বলো, এটা একটু আগে আমরা দেখলাম। ইফ হবে নাকি আনলেস হবে? ইফ মানে শর্ত, জোরালো শর্ত, ইন কেস মানে পূর্ব সতর্কতা, জোরালো শর্ত না, আনলেস মানে যদি না, ইভেন দো মানে এমন কি যদিও, ঠিক আছে। এখন কথা হচ্ছে এখানে বোঝাচ্ছে যে পূর্ব সতর্কতা, যে নাম্বারটা লিখে রাখবো, কেন লিখে রাখবো, যদি ভুলে যাই তাহলে পূর্ব সতর্কতা অবশ্যই আমাদের ইন কেস কারেক্ট অ্যান্সার হবে, শেষ। এখন দেখো 2 নাম্বার কন্ডিশনাল থেকে এসেছে বি ইউনিটে 2006-07 সালে। এখন হ্যাড হি, এখন এখানে গ্যাপটা যদি আগের অংশে থাকে তখন পরের অংশটা দেখতে হবে। প্রথমে হ্যাড দেখে আমরা বুঝতে পারবো বা বুঝতে পারলাম যে এটা কন্ডিশনাল থেকে এসেছে, কারণ প্রথমে হ্যাড মানে প্রথমে এটা ইফের অর্থটাই দিচ্ছে। এখন আগের অংশে গ্যাপ থাকলে পরের অংশে দেখতে হবে, আর শুরুর অংশে থাকলে পরের অংশে গ্যাপ থাকলে শুরুর অংশটা দেখতে হবে। এখানে উড হ্যাভের সাথে যেহেতু টোল্ড মানে বি3, তাহলে অবশ্যই এটা থার্ড কন্ডিশনাল, বুঝে নিলাম। থার্ড কন্ডিশনালে অবশ্যই আরেক অংশ যেটা থাকবে সেখানে অবশ্যই পাস্ট পারফেক্ট থাকতে হয়। এখন হ্যাডের পরে অবশ্যই বি3 নেওয়া লাগবে, বি3 একটা অপশনে আছে এ নাম্বার অপশনে, তাহলে কারেক্ট অ্যান্সার হবে হ্যাড হি নোন এনিথিং, সে যদি যে কোনো কিছু জানতো, হি উড হ্যাভ টোল্ড মি, সে আমাকে বলতো বা জানাতো। তারপরে আমরা চলে যাব 3 নম্বর এমসিকিউ, যেটা দেখো
বলছে ইফ ইট রেইনস, এই যে ইফ আছে, ইফের সাথে প্রেজেন্ট টেন্স আছে, তো প্রেজেন্ট টেন্স মানে অবশ্যই ফার্স্ট কন্ডিশনাল, তাহলে পরের অংশে অবশ্যই আমাদের উইল, ক্যান, মে এগুলা বসবে। উইল, ক্যান, মে একমাত্র বি নাম্বার অপশনে আছে, এই যে দেখো উইল প্লে, একদমই ফাটাফাটি রকমের তোমার কাছে এখন ইজি লাগছে। কেন? কারণ সাংঘাতিক একটা বিষয়, কারণ এখন তুমি ইজিলি বুঝেছো, এখন তোমার কাছে ইজি লাগছে, এবং তুমি ক্লাসটা কেবল করলে, এখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমসিকিউগুলো খুব সুন্দরভাবে কিন্তু দেখতে পাচ্ছ এবং বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে এরকম কনফিডেন্স তখনই কাজ করবে যখন তুমি প্রপারলি দেখবা বা প্রপারলি সলভ করবে, এই বিষয়গুলো জানতে পারবে, তাহলেই তুমি অবশ্যই ভালো করবে। এখানে আলাদা করে কিন্তু আমি কাউকে প্রথম থেকে জাজ করছি না বা বলছি না যে তোমরা কেমন ধরনের স্টুডেন্ট বা তোমরা আসলে পারবে না, আরও বেশি করে পড়তে, কিছুই বলিনি। আমি শুরু থেকে সিকোয়েন্স অনুসারে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, যে প্রথমে আমরা বেসিকের ক্লাস দেখিয়েছি, যা যা জানা দরকার সব দেখিয়েছি, তারপরে আমাদের টেন্সের ক্লাস, তারপরে সিকোয়েন্স অনুসারে কিন্তু আস্তে আস্তে গিয়েছে ব্যাপারগুলো। এখন আমরা 8 নম্বর ক্লাসে আসছি, আজকে আমরা কন্ডিশনালে ক্লাস করছি। সো এখানে ব্যাপারগুলো সেভাবে তুমি দেখতে পেরেছো বা দেখেছো। সো এখানে অবশ্যই আমাদের কনফিডেন্স থাকতে হবে, পড়াশোনা করতে হবে রীতিমতো এবং নিয়মিতভাবে পড়াশোনাটা করতে হবে। এমন না যে আমার অনেক 17 ঘন্টাই পড়তে হবে। তুমি রেগুলার 6-7 ঘন্টা করে পড়াশোনা করো, তুমি ধরো তোমার দ্বারা চান্স পাওয়া সম্ভব, কিন্তু 6-7 ঘন্টা করে এখন আর পড়াশোনা করা উচিত না, কারণ এখন যেহেতু শেষ দিকে, এখন আরেকটু আসলে সময়টা বাড়ানো উচিত। কমপক্ষে ধরো যে 8-9 ঘন্টা বা কমপক্ষে অ্যাভারেজ 10 ঘন্টা করে মোটামুটি পড়াশোনা করা উচিত।